একটা প্রাইভেট স্কুলে পড়ানোর পরও কেন একটা শিশুকে এক্সট্রা টিউশন দিতে হয়? আসলে প্রত্যেকটা শিশুকে এক্সট্রা টিউশন দিতে হয় না। এই শিক্ষণে অক্ষমতা থাকা কিছু কিছু শিশুদেরকে এক্সট্রা টিউশন দিতে হয়। সরকারি স্কুলে রিমেডিয়াল ক্লাস নামে একটা ব্যবস্থা রয়েছে, যেখানে পিছিয়ে পড়া, পারদর্শিতায় পিছিয়ে পড়া শিশুদেরকে একত্রিত করে রিমেডিয়াল ক্লাসের মাধ্যমে তাদেরকে যাতে অগ্রসর করানো যায় এই ব্যবস্থা নিতে হয়। কিন্তু অধিকাংশ স্কুলে 90% সরকারি স্কুলে এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া। হ্যালো ফ্রেন্ডস, এসআরএসসি ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আমি জামিল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডিয়ার ভিউয়ার, আমার একটা ছাত্র আছে ক্লাস 5 এর ছাত্র। অনেকটা ছাত্র আছে, এর মধ্যে একটি ছাত্রের কথা বলছি। ছাত্রটির শিক্ষণে অক্ষমতা রয়েছে। এবার শিক্ষণে অক্ষমতা কি, এই বিষয়টি আপনাদের অনেকে বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারছেন না তারা ভিডিওর সামনের দিকে বিষয়টি বুঝতে পারবেন। তাই ভিডিওটির সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখতে থাকুন, শুনতে থাকুন, খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো সেই ছাত্রটির শিক্ষণে অক্ষমতা রয়েছে। ক্লাসের অন্যান্য টিচাররা, শ্রেণীকক্ষের অন্যান্য টিচাররাও তার শিক্ষণের অক্ষমতা বলে থাকেন যে শিশুটি অন্যান্য ছাত্রদের ন্যায় পারদর্শিতায় অগ্রসর নয়, পারদর্শিতায় সে পিছিয়ে রয়েছে। তো ক্লাসে পারদর্শিতায় পিছিয়ে রয়েছে এই বিষয়টি তার মা বাবা বা অভিভাবকের কাছে গিয়েছে খবর। তো তারা শিশুটিকে পারদর্শিতায় অগ্রসর করানোর জন্য কি করতে হবে, কি কৌশল অবলম্বন করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, এই বিষয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা করেছেন। এভাবে আলাপ আলোচনা করতে গিয়ে নিশ্চয়ই কেউ একজন তাদেরকে পরামর্শ দিয়েছেন যে একজন ব্যক্তি বলুন বা শিক্ষক বলুন রয়েছেন, ওনার সঙ্গে সাক্ষাৎ করলে, ওনার সঙ্গে আলোচনা করলে হয়তো আপনারা কোনো না কোনো একটি পথ খুঁজে পেতে পারেন, সমাধান পেয়ে যেতে পারেন শিশুটির ব্যাপারে। তো তারা অনেক খোঁজাখুঁজি করে তারপর আমার নিকটস্থ হলো। তো শিশুর বিভিন্ন সমস্যার কথা শুনে আমি তাদেরকে বললাম যে শিশুটিকে যেন তারা নিয়ে আসে। তো একদিন শিশুকে নিয়ে আসলো। আসার পর আমি শিশুটির সঙ্গে কিছু আলাপ আলোচনা করে যা বুঝতে পারলাম তা অবাক করার বিষয়। শিশুটি ক্লাস 4 এর ছাত্র। ক্লাস 4 এর ছাত্র। আমি তাকে 2-4টা প্রশ্ন জিজ্ঞেস করলাম। এর মধ্যে একটি প্রশ্ন ছিল যে হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এই প্রশ্নটি জিজ্ঞেস করলাম তাকে, কিন্তু সে যেভাবে ফিডব্যাক দিল, যেভাবে রিপ্লাই দিল, কি জানেন, রিপ্লাই দেওয়ার সময় সে এটা সেম ফিল করলো, লজ্জাবোধ তার মধ্যে আসলো। আর সে রিপ্লাই দেওয়ার সময় এভাবে মুখ ফিরিয়ে নেয়। কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করলে সে চোখে চোখে দৃষ্টি রাখতে পারে না, সে ফেস টু ফেস মিলিয়ে কথা বলতে পারে না, কোনো একটা রিপ্লাই দিতে পারে না, সে এভাবে মুখ ফিরিয়ে নেয়। তো তার মধ্যে লজ্জাবোধ রয়েছে, সে সেম ফিল করে, অনেক লজ্জাবোধ ফিল করে। তো এই বিষয়টা দেখলাম, আরো 2-4টা প্রশ্ন জিজ্ঞেস করলাম, না, সে সুন্দর মতো কথার উত্তর দিতে চায় না। তারপর ভাবলাম দেখি তার লিখনে সমস্যা রয়েছে কিনা। তাকে বললাম যে 2-4টা শব্দ লেখার জন্য, 2 অক্ষরের শব্দ, 3 অক্ষরের শব্দ লেখার জন্য বললাম। শব্দ লেখার জন্য আমি তাকে একটি পেপার দিয়ে আর একটা পেন্সিল দিলাম। আর সে লিখতে গিয়ে কি করলো জানেন, লিখতে গিয়ে সে এভাবে দূর থেকে লেখার চেষ্টা করছে। আর লিখতে সে বাম হাতে লিখছে, আর এভাবে দূর থেকে লেখার চেষ্টা করছে। মানে এখানে রেখেছে পাতা, এই পেপারটি, আর এভাবে এই হাত বাম হাতে লিখে, তো আর বাম হাত এভাবে দূরে রেখে আর বাঁ হাত দিয়ে এভাবে দূর থেকে লেখার চেষ্টা করছে। মানে লিখতে গিয়ে তার কোনো মনোযোগিতা নেই, লেখাটা যে তার সুন্দর হবে, লেজিবল হবে, এদিকে তার কোনো দৃষ্টি নেই, এদিকে তার কোনো লক্ষ্য নেই। সে মানে আমি বলছি লেখার জন্য, সে এইভাবে দূর থেকে কোনো মতে আমার লেখাটা পালন করছে আর কি, লিখতে সে মনোযোগ দিচ্ছে না। তো চিন্তা করুন, একটা ক্লাস 4 এর ছাত্র, লিখায় তার মনোযোগ নেই। আর যা লিখলো, তারপর যে 2-4টা শব্দ আমি তাকে বলেছিলাম লেখার জন্য, সে শব্দগুলো 4 লাইনের পেজে লিখেছে। 4 লাইনস কোনোভাবেই মেনটেইন নয়। হ্যাঁ, ক্যাপিটাল লেটার নিচের দিকে চলে যাচ্ছে, উপরের দিকে স্মল লেটার চলে যাচ্ছে, এভাবে 4 লাইনসের উপর সে আঁকা বাঁকা করে লিখছে। মানে লিখার কোনো ধরনের স্টাইল নেই, লেখাগুলা কোনো লেজিবল নয়, এভাবে আঁকা বাঁকা করে লিখলো। তো শিশুটির এই অবস্থা দেখে তার মাতা পিতার সঙ্গে বললাম যে 2-4 দিন পর আপনারা ফোন করবেন। ফোন নাম্বার সংগ্রহ করলেন, আমিও তাদের ফোন নাম্বার সেভ করলাম। তারপর আমি শিশুটির বিষয়ে কিছু স্টাডি করলাম, কিছু চিন্তা করলাম, ভাবলাম, শিশু তত্ত্ব নিয়ে দেখলাম যে শিশুটির পঠনগত অক্ষমতা, লিখন অক্ষমতা, গাণিতিক অক্ষমতা, সমস্ত অক্ষমতায় জর্জরিত শিশুটি। বুঝলাম শিশুটিকে বর্ণ পরিচয় করানোর সময় ভালোভাবে সঠিকভাবে বর্ণ পরিচয় করানো হয়নি, স্বরবর্ণ পরিচয় করানো হয়নি, স্বরচিহ্নগুলো পরিচয় করানো হয়নি, বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরচিহ্ন যুক্ত হওয়ার পর
প্রনাউন্সিয়েশন কিভাবে হতে হয় সেগুলো ভালোভাবে পরিচয় করানো হয়নি। 2 অক্ষরের শব্দ, 3 অক্ষরের শব্দ এগুলোর বানান শেখানো হয়নি, সঠিকভাবে উচ্চারণ শেখানো হয়নি। তাছাড়া যুক্তবর্ণ যেগুলো রয়েছে সেই যুক্তবর্ণ কোন কোন বর্ণের সঙ্গে কোন বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ হয়েছে, এই কোন ফিল্ডে তার ভালো সঠিক কাজ হয় নাই। শুধু শুধু তাকে কি করানো হয়েছে জানেন? শুধু শুধু তাকে মানে কয়েকটা রাইমস অন্ধভাবে মুখস্থ করানো হয়েছে, আর সে সেই রাইমস গুলো বলতে পারে, আর বাকি পঠনগত কোনো দক্ষতা নেই, লিখনগত কোনো দক্ষতা নেই। এই ধরনের ভাষা শিক্ষার জন্য যে স্কিল রয়েছে সেই স্কিলের উপর তার কোনো কাজ করা হয়নি। শিশুদের শিখন অক্ষমতা থাকলে সেখানে বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণগুলো হয়তো পারিবারিক কারণ হতে পারে, পরিবেশগত কারণ হতে পারে, বংশগত কারণ হতে পারে, পুষ্টিগত কারণ হতে পারে, এভাবে ভিন্ন ভিন্ন কারণ হতে পারে। কিন্তু এই শিশুটির পুষ্টিগত কোনো কারণ নেই, তাছাড়া বংশগত কোনো কারণ নেই, তারপর পরিবেশগত কোনো কারণ নেই। কিন্তু আমি কিছুটা স্টাডি করে বুঝতে পারলাম যে পারিবারিক কিছুটা কারণ রয়েছে। মানে শিশুটি, সেই যে আগে বলেছি, বর্ণ পরিচয়ের সময় সঠিকভাবে বর্ণ পরিচয় করানো হয়নি। হতে পারে যে প্রতিষ্ঠানে দেওয়া হয়েছিল, যে স্কুলে দেওয়া হয়েছিল, সেই স্কুলে সঠিকভাবে সেগুলো তার সামনে উপস্থাপন করা হয়নি। কিন্তু তখন তার পরিবারের মধ্যে তার যে প্রথম শিক্ষক, মা হন, বাবা হন বা পরিবারের অন্য কোনো সদস্য হন, ওরা কিছুটা লক্ষ্য করা প্রয়োজন ছিল, কিন্তু ওরা সেই সময় তার উপর লক্ষ্য ততটা করেনি যতটা দরকার ছিল। তো শিশুটি অন্ধভাবে কয়েকটা রাইম শিখলো, আর কোনো কিছু নেই, ক্লাস 4 এর ছাত্র। আর তারপর দেখুন শিশুটা যে সেই রাইমস গুলো স্পষ্ট উচ্চারণ করে তা নয়। যেমন টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এইগুলা উচ্চারণ করার সময় টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এইভাবে পরিষ্কার উচ্চারণ করে না। উচ্চারণ যখন করে তার অপরিষ্কার ভাবে উচ্চারণ করে। তার মানে রাইমস যখন শেখানো হয়েছে তখন সেই রাইমস গুলোকে যে সঠিকভাবে উচ্চারণ করুক সেদিকেও লক্ষ্য রাখা হয় নাই। তো এত সব সমস্যায় জর্জরিত একটি শিশুকে নিয়ে কি করা যায়, এই শিশুর ব্যাপারে যখন মা বাবা আমার সঙ্গে কিছুটা আলাপ আলোচনা করলেন, তখন আমি কি রিপ্লাই দেব, শিশুর জন্য কি ব্যবস্থা নিতে হবে, কি বলবো তাদেরকে, কিছুটা সান্ত্বনা দিব কি বলে, আমি তখন কোনো রিপ্লাই পাচ্ছিলাম না, কোনো উত্তর পাচ্ছিলাম না। এর মধ্যে যে কিছুটা কথাবার্তা হলো, এই সমস্ত কথাবার্তা শুনে ওর মা সন্তুষ্ট হয়ে তারপর আমার উপর এতটা রিকোয়েস্ট চালালেন, এত রিকোয়েস্ট করলেন যে আমার শিশুকে আপনি কয়েকটা দিনের জন্য হলেও কিছুটা টিউশন দিয়ে দিন, এভাবে অনেক রিকোয়েস্ট করলেন। আর সেই রিকোয়েস্টকে আমি উপেক্ষা করতে না পেরে শেষ পর্যন্ত শিশুটাকে 3 মাস টিউশন দেওয়ার জন্য আমি সম্মতি প্রকাশ করলাম। তো শিশুটিকে একদিকে বর্ণ পরিচয় করাতে হবে, অন্যদিকে স্বরচিহ্ন গুলো চেনাতে হবে, 2 অক্ষরের, 3 অক্ষরের, 4 অক্ষরের শব্দ চেনাতে হবে, প্রনাউন্সিয়েশন শেখাতে হবে, বানান শেখাতে হবে, সমস্ত বিষয় তাকে শেখাতে হবে। একই সঙ্গে শ্রেণীকক্ষে তার পারদর্শিতার দিকও নজর রাখতে হবে। শ্রেণীকক্ষে যাতে, যেহেতু সে ক্লাস 4 এ রয়েছে, তো শ্রেণীকক্ষে যাতে সে পারদর্শিতায় এগিয়ে আসতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো এই সমস্ত বিষয় চিন্তা করে কিছু কিছু কৌশল অবলম্বন করে শিশুটাকে ক্লাসে পারদর্শিতার বিষয়ে কিছুটা এগিয়ে আনতে সক্ষম হলাম। তাকে সর্বপ্রথমেই পঠনগত যে বিষয় রয়েছে, তার রিডিং যেটা স্কিল রয়েছে, সেই রিডিং স্কিলের ক্ষেত্রে তাকে প্রথমেই একটা সুযোগ দান করলাম। তাকে বললাম যে তুমি যা উচ্চারণ করতে পারো, কোনো একটা শব্দ 2-3টা 4টা লেটারের বা 2-3টা 4টা অক্ষরের যদি কোনো শব্দ হয়, তাহলে তাকে এতটা কনফিডেন্স দিলাম, সাহস দিলাম, যাতে তুমি যা উচ্চারণ করতে পারো করো, যদি ভুল হয় তাহলে পরে দেখা যাবে, কিন্তু প্রথমে তুমি সেটাকে উচ্চারণ করতে হবে, কোনো কিছু একটা উচ্চারণ করতে হবে। আর যেটায় উচ্চারণ করার সাহস পাওয়া না যায় সেটা যেন সর্বপ্রথমেই স্যারকে আমাকে জিজ্ঞেস করবে, সর্বপ্রথমে আমাকে জিজ্ঞেস করবে যে এটা আমি উচ্চারণ করতে পারছি না। তো যে শব্দে সে আটকে পড়তো সেই শব্দটা সঙ্গে সঙ্গেই জিজ্ঞেস করতো। তার এভাবে একটা কৌশল অবলম্বন করলাম যাতে সে কি করে, যেটা উচ্চারণ করতে পারে সেটা তো পারলো, আর যেটা পারলো না সেটা যেন সঙ্গে সঙ্গে জানতে চায়, জানার ইচ্ছা তাকে যেন, তার যেন জানার ইচ্ছা বেড়ে যায়। এই ধরনের কিছুটা কৌশল অবলম্বন করে শেষে দেখতে পারলাম যে শিশুটার কনফিডেন্স লেভেল সত্যি অনেক হাই হয়েছে। তার কনফিডেন্স বেড়ে গিয়েছে। সে যে কোনো শব্দ ভুল হলে উচ্চারণ করতো, তখন আর সে দ্বিধাবোধ করতো না। তো এভাবে দেখতে দেখতে দেখা গেল যে ক্লাসেও সে কিছুটা পারদর্শিতায় অগ্রসর হয়ে উঠলো। তো যাই হোক, এভাবে 2-2.5 মাস 3 মাসের মতো পরিশ্রম করার পর শিশুর বাবা একদিন এসে বললেন যে আপনাকে ছাড়া আমার শিশুর আর কোথাও কাজ হবে না, আমার শিশুকে আপনাকেই পড়াতে হবে, আরো 2-3 মাস আপনি আমার শিশুকে পড়াতে হবে। এভাবে বাবা এসে আবার রিকোয়েস্ট
আমাকে করতে শুরু করলেন। তো কি করব, শিশুটা অগ্রসর হচ্ছে দেখে আমারও কিছুটা উৎসাহ বাড়লো, আরো 2-3 মাসের জন্য তাকে রাখলাম। এখন আর সে আগের মতো কোনো একটা প্রশ্নের উত্তর দিতে গেলে এভাবে মুখ ফিরিয়ে নেয় না। আগে যে কোনো একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলে সে এভাবে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিত, এখন আর সেভাবে মুখ ফিরিয়ে নেয় না। উত্তর দেওয়ার চেষ্টা করে, উত্তর দিতে না পারলে সেটা আমি শিখিনি, সেটা আমি পারি না, সেটা আমি জানি না, এভাবে সরাসরি উত্তর দিতে শিখলো। কমপক্ষে কোনো না কোনো একটা রিপ্লাই দিতে শিখলো। কিন্তু প্রথম প্রথম সে সেভাবে রিপ্লাই দিত না, সেভাবে জিজ্ঞেস করলেই সেভাবে মুখ ফিরিয়ে নিত, এভাবে মুখ ফিরিয়ে নিত। কিন্তু এখন আর মুখ ফিরিয়ে নেয় না। আর লিখার ব্যাপারেও তাকে খুবই উৎসাহিত করলাম। ধীরে ধীরে তাকে লিখার জন্য কিছুটা কৌশল অবলম্বন করলাম। তার জানা শব্দগুলো তাকে দিয়ে বেশ বেশ করে লিখালাম। যে শব্দগুলো সে আয়ত্ত করতে পেরেছে, আয়ত্ত করা শব্দগুলো বারবার লিখার জন্য দিলাম। এভাবে লিখতে গিয়ে তার কি হলো, যে তার উৎসাহ বেড়ে গেল। সে যেটা লিখতে যায় সেটা সে পারে। তার আয়ত্ত করা শব্দ যেহেতু রয়েছে, তো সেই শব্দটা সে তার জানা শব্দটা লিখতে তার সমস্যা হচ্ছে না। তো এই করে করে এভাবে উৎসাহিত করলাম। তারপর ধীরে ধীরে লেখা কিছুটা লেজিবল করার চেষ্টা করলো। এখন সে মনোযোগ সহকারে লেখার চেষ্টা করে। তার মানে এটা নয় যে আগে যে এভাবে খাতা দূরে রেখে এভাবে দূর থেকে লিখতো, এই হাত খাতার কপির কাছেও নিয়ে যেত না, এভাবে দূর থেকে এই হাতে এভাবে পিছনে রেখে দিত আর বাম হাত দিয়ে এভাবে লিখতো। কিন্তু এখন আর এভাবে নয়, কোনো কিছু লেখার কথা বললে কপিটা এমন ভাবে রাখে, মোশনটা ঠিক করে রাখে যাতে লেখাটা সুন্দর হয়। এই বিষয়টা সে বুঝে উঠতে পারলো আর ধীরে ধীরে লেখা অনেকটা তার লেজিবল হতে চলেছে। তো শিখন অক্ষমতা থাকা শিশুদের সঠিকভাবে কার্যসূচি দিতে পারলে কিছুটা হলেও তার পারদর্শিতায় তাকে অগ্রসর করা যায়। তো এই ধরনের শিশুদেরকে যত ভালো প্রাইভেট স্কুলে পড়ান না কেন, তারপরও এক্সট্রা কিছু না কিছু টিউশন দিতে হয়। সরকারি স্কুলে রিমেডিয়াল ক্লাস নামে একটা ব্যবস্থা রয়েছে, যেখানে পিছিয়ে পড়া, পারদর্শিতায় পিছিয়ে পড়া শিশুদেরকে একত্রিত করে রিমেডিয়াল ক্লাসের মাধ্যমে তাদেরকে যাতে অগ্রসর করানো যায় এই ব্যবস্থা নিতে হয়। কিন্তু অধিকাংশ স্কুলে, 90% সরকারি স্কুলে এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ঠিক আছে। আর বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুল, যত ভালো স্কুলে আপনি দেন না কেন, যে সাধারণত ক্লাসের মধ্যে একজন টিচার সমস্ত শিশু 30টা-32টা শিশু থাকবে। ক্লাসের মধ্যে প্রত্যেক শিশুকে তার অক্ষমতার দিকে লক্ষ্য রেখে একজন টিচার সব শিশুকে একসাথে অগ্রসর করিয়ে নিয়ে যেতে পারবেন না, কারণ ভিন্ন ভিন্ন ছাত্র রয়েছে, ভিন্ন ক্যাটাগরির ছাত্র সেখানে থাকে। তাই এই ধরনের শিশুকে আপনি যত ভালো প্রাইভেট স্কুলে পড়ান না কেন, তারপরও এক্সট্রা টিউশন দিতেই হবে। তো প্রথমে বলেছিলাম যে একটা প্রাইভেট স্কুলে পড়ানোর পরও কেন একটা শিশুকে এক্সট্রা টিউশন দিতে হয়। আসলে প্রত্যেকটা শিশুকে এক্সট্রা টিউশন দিতে হয় না। এ ধরনের পিছিয়ে পড়া, সেই শিক্ষণে অক্ষমতা থাকা কিছু কিছু শিশুদেরকে এক্সট্রা টিউশন দিতে হয়। রিমেডিয়াল ক্লাস নামে একটা ব্যবস্থা থাকে, কিন্তু সেই রিমেডিয়াল ক্লাসও নিয়মিত হয় না। এক্সট্রা টিউশনে দিতে পারলেই সবচেয়ে ভালো। তবে টিউশনে যখন দেওয়া হবে, সেখানে টিচার যেন একজন যোগ্য টিচার হন, শিশুর অক্ষমতা ঠিক ধরতে পারেন, শিশুর অক্ষমতাকে ধরে কিভাবে সেই অক্ষমতা থেকে দূর করে আনা যায়, কোন কৌশল অবলম্বন করলে শিশুটি পারদর্শিতায় এগিয়ে আসতে পারে, সে বিষয়টি যদি টিচার লক্ষ্য করতে না পারেন, তাহলে সেই টিউশন সেন্টারে বা সেই টিউটরের কাছে দেওয়ারও কোনো মানে থাকবে না। তো এই ধরনের শিশুদেরকে নিশ্চয়ই এক্সট্রা টিউশন দিতে হয়, তবে সেই টিচার যেন উপযুক্ত হতে হবে। পরিশেষে একটি কথা বলি, আপনার কোনো শিশু এরকম শিখন অক্ষমতায় ভুগছে কিনা, যদি এমন কোনো শিশু থাকে তবে কি সমস্যা রয়েছে এবং তার সমাধানের জন্য কি ব্যবস্থা নিতে হবে, তা জানতে চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট।